ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে মোহনবাগানের ডেসপারেট নিড আর বেশ কিছু ডিফেন্সিভ ডিমান্ডস নিয়ে সবথেকে বেশি চর্চা চলছে। মোহনবাগান যেভাবে অন্ততপক্ষে সামনের সিজনের টিমকে বিল্ড আপ করতে চাইছে, অ্যাটলিস্ট করার একটা প্ল্যানিং এই মুহূর্তে অনেক জায়গা থেকে সামনে চলে আসছে। সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে খেলা শুরু হওয়ার আগেই মোহনবাগান খেলা শেষ করতে চাইছে। দেখো, আজকে পার্টিকুলার যদি আজকের দিনের ওপর একটু ফোকাস করা হয়, তাহলে দেখা যাবে যে মোহনবাগানকে নিয়ে বেশ কিছু বিগেস্ট রিউমার কিন্তু ব্রেক হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি শুধুমাত্র যে সেটা কোথাও টিমকে একটা হাই ভোল্টেজ জায়গাতে নিয়ে যাবে, ব্যালেন্সকে কোথাও একটা অন্য লেভেলে নিয়ে চলে যাবে, এবং অবশ্যই কোথাও একটা ডমিনেটিং মাইন্ডসেট নিয়ে যে মোহনবাগান নামছে তার একটা পরিষ্কার আভাস কিন্তু মিলছে। কোন কোন প্লেয়ারকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে? নাম্বার ওয়ান অবশ্যই মেহতাব সিং, যার সাথে কখনোই মোহনবাগানের পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস যে ডিল, সেই ডিল এগ্রি হওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধা কোনো দিনই ছিল না। শুধুমাত্র মুম্বাই সিটি এফসি কী করবে আগামী দিনে সেই নিয়ে মোহনবাগান ওয়েট করে বসে রয়েছে। দ্বিতীয় প্লেয়ার অবশ্যই দীর্ঘদিন ধরে মোহনবাগান যাকে নিয়ে ভাবনা চিন্তা করে আসছে, অভিষেক টেকচাম সিং, যাকে অবশ্যই দরকার, লং টার্ম প্ল্যানিংয়ের জন্য দরকার, এবং অবশ্যই তাকে নিয়ে একটা মাল্টিপল চিন্তাভাবনা ম্যানেজমেন্টের রয়েছে, সেই প্লেয়ার। তৃতীয় প্লেয়ার যেটা সব থেকে বড় এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ব্রেকিং বলা চলে, যেটা নিয়ে অনেক মোহনবাগান সমর্থক যে খুব একটা খুশি সেটাও না, কিন্তু অবশ্যই তার কতটা কার্যকারিতা থাকতে পারে আগামী দিনে মোহনবাগানে সেটা নিয়ে ভিডিওতে কথা বলবো। কিন্তু হ্যাঁ, একটা লার্জ সেকশন অফ মোহনবাগান ফ্যান্স দে আর নট হ্যাপি উইথ দ্য নেম অফ রাহুল বেকে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে 34 ইয়ার্স অফ এজে রয়েছে, এবং তাকে যদি একটা সত্যি 3 বছরের কন্ট্রাক্ট দেওয়া হয়, তাহলে মোহনবাগান সমর্থকরা অনেকেই মনে করছেন যে এটা মোহনবাগানের যে ট্রান্সফার স্ট্র্যাটেজি থাকে বা টিম বিল্ড আপের যেটা স্ট্র্যাটেজি থাকে তার এগেনস্টে চলে যাচ্ছে। অ্যান্ড ফোর্থ, এই নামটাও কিন্তু ডিফেন্সিভ রিইনফোর্সমেন্টের জন্য, আর এটাকে আর রিইনফোর্সমেন্ট বলে লাভ নেই, একটা ডিফেন্সিভ বুলডোজ টিম বানানোর জন্য যথেষ্ট। সেই নামটা কিন্তু ফাইনালি আসছে আরও একজন পাঞ্জাব এফসি থেকে ইয়াং প্লেয়ার পরমবীর সিং। তো এই ধরনের কিছু নাম কিন্তু উঠে আসছে, কিন্তু আমাদের সবার আগে জানতে হবে যে এই প্লেয়ারদেরকে নেওয়ার মোহনবাগানের ডিমান্ড কেন, এই প্লেয়াররা এসে মোহনবাগানের টিমকে ঠিক কোন উচ্চতায় নিয়ে যাবে, এবং অবশ্যই যে স্ট্র্যাটেজি সামনের দিকে মোহনবাগান ম্যানেজমেন্ট, কোচ এবং পুরো ইউনিট ডেভেলপ করতে চাইছে, তার পেছনে এই ডিফেন্সিভ চয়েসগুলো ঠিক কী রোল প্লে করতে চলেছে। আর ডেফিনেটলি আমি আজকের এই ভিডিওতে একদমই কথা বলবো না যে কার সাথে কোথায় লিঙ্ক আপ কতটা স্ট্রং, কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কে কোন ক্লাব কাকে ছাড়বে কি ছাড়বে না। ইটস অল অ্যাবাউট দ্য নিড অর ডিমান্ড অফ মোহনবাগান, প্ল্যানিং অফ মোহনবাগান, অ্যান্ড ডেফিনেটলি যদি এই প্লেয়াররা আসে বা এই প্লেয়ার পুল যেটাকে মোহনবাগান টার্গেট করেছে এর যদি ম্যাক্সিমামটা কনভার্ট হয়ে যায়, তাহলে কিভাবে মোহনবাগানের টিম ডিফেন্সিভলি অনেক বেশি করে বুলডোজ হয়ে যাবে, এবং কেন মেনলি এই স্ট্র্যাটেজি, আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা বলবো। দেখো, ফার্স্ট অফ অল যে জিনিসটা বলার রয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে একবার মোহনবাগান ডিফেন্সের দিকে আমরা তাকাবো। যদি আমরা মেন সিনিয়র টিমের দিকে তাকাই, তাহলে অবশ্যই দুজন বিদেশি সেন্টার ব্যাক, টম অলরেড এবং অ্যালবার্তো রড্রিগেজ, আর কোনো বিদেশি সেন্টার ব্যাক মোহনবাগান আপকামিং সিজনে নেবে না, এটা এই মুহূর্তে ক্লিয়ার একটা ব্যাপার। দুজন সাইড ব্যাক, দুজনেই ন্যাশনাল টিমের রেগুলার প্লেয়ার, আশিস রায় অ্যান্ড শুভশিস বোসের একটা ট্রিমেন্ডাস সিজন গেছে। ইয়াং প্লেয়ারদের দিকে যদি একবার তাকাই, তাহলে 3-4জন ইয়াং প্লেয়ার রয়েছে, যার মধ্যে অবশ্যই সব থেকে প্রমিসিং নাম হচ্ছে দীপেন্দু বিশ্বাস। কোনো রকম সন্দেহ নেই যে আপকামিং ডেজে দীপেন্দু একটা বড় নাম হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, কিন্তু অনেকে বলবে তাহলে তারপরেও এই নামগুলো কেন? আসছি সেই প্রসঙ্গে, কেন এই স্ট্র্যাটেজি আসছি, প্রত্যেকটা বিষয়কে ভেঙে ভেঙে কথা বলবো। তারপরে যে নামটা সেটা অবশ্যই সৌরভ ভানওয়ালা, আরও একজন সেন্টার ব্যাক কাম রাইট ব্যাক, আর দুজন সাইড ব্যাক রয়েছে, একজন হচ্ছে রবি বাহাদুর রানা, আর একজন হচ্ছে আমনদীপ সিং। রবি বাহাদুর রানা একজন রাইট ব্যাক এবং আমনদীপ সিং একজন লেফট ব্যাক। যদি দেখা যায় যে আইএসএল টিমের এই কজন প্লেয়ার আপাতত মোহনবাগানের ডিফেন্সিভ জোনটাকে অনেক বেশি মজবুত অলরেডি করেই দিয়েছে, তারপরেও কিন্তু মোহনবাগান ডিফেন্সিভ জোনটাকে অনেক বেশি করে আরও বোলস্টার করতে চাইছে। যার মধ্যে প্রথম যে নামটা সেটা অবশ্যই মেহতাব সিং, যে একদম কোর একজন সেন্টার ব্যাক। দ্বিতীয় নামটা অবশ্যই রাহুল ভেকে, যে ন্যাচারালি একজন সেন্টার ব্যাক, অবশ্যই তার সাথে রাইট ব্যাক। তৃতীয় নামটা অভিষেক টেকচাম সিং, যে ন্যাচারালি রাইট ব্যাক কিন্তু লেফট ব্যাকেও খেলতে পছন্দ করে। আরেকজন প্লেয়ার হচ্ছে পরমবীর সিং, যে ইয়াং, প্রমিসিং, এবং অবশ্যই একজন সেন্টার ব্যাক হিসেবে পাঞ্জাব এফসিতে নিজের একটা ভালো জায়গা আগের সিজনে করতে পেরেছে।
এবার সোজাসুজি আসবো যে এই ধরনের ডিমান্ড হঠাৎ করে মোহনবাগানে ক্রিয়েট হয়ে গেল কেন। তাহলে প্রথমেই জানতে হবে যে আপকামিং সিজনে মোহনবাগানের অ্যাকচুয়ালি গেম প্ল্যানগুলো কী কী রয়েছে, স্ট্র্যাটেজিগুলো কী কী রয়েছে। নাম্বার ওয়ান যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা হচ্ছে একটা লার্জ স্কোয়াড বানানো, এবং সেই স্কোয়াডকে যাতে খুব ভালোভাবে, খুব ট্যাকটিক্যালি রোটেট করা যায়, একটা প্রপার ওয়েতে, একটা প্রপার স্ট্র্যাটেজিকে ডেভেলপ করে যদি একটা স্কোয়াডকে রোটেট করতে হয়, তাহলে তোমার কিন্তু স্কোয়াডের সাইজটা বড় হতে লাগবে, যেটা আমরা ইউরোপিয়ান ফুটবলে বা ওয়ার্ল্ড ফুটবলের বিভিন্ন ভালো ভালো ক্লাবে এবং অবশ্যই খুব ভালো না হলেও খুব মিডিয়াম লেভেলের ক্লাবেও দেখি যে সেখানে কিন্তু প্লেয়ার্স পুলটা অনেক বড় থাকে। এবার অনেকে বলতে পারে যে সেখানে তো অনেক বেশি টুর্নামেন্টস থাকে, অনেক বেশি ম্যাচের সংখ্যা থাকে, এখানে তো সেই চাপটা নেই। তাহলে কেন? তাহলে এখানে পরিষ্কার বলে রাখা দরকার যে হোসে মলিনা তিনি এই সিজনে যেটাকে উপলব্ধি করতে পেরেছেন সেটা হচ্ছে যে এখানের যে ওয়েদারে ফুটবলাররা খেলছে, সেই ওয়েদারে খেলতে গেলে ঠিক যতটা ফিজিক্যাল এবিলিটি বা ফিটনেসকে টপ লেভেলে নিয়ে যেতে হয় সেটা সবার মধ্যে নেই। অর্থাৎ রাতারাতি তিনি জানেন যে এই ফিজিক্যাল ফিটনেসকে তিনি একটা সিজনে হঠাৎ করে বাড়িয়ে দিতে পারবেন না। এটার পেছনে একটা অনেকটা সায়েন্টিফিক প্রসেস রয়েছে। সব প্লেয়ারকে নিয়ে তিনি এই পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে চান না। তাহলে দ্বিতীয় রাস্তা কী রয়েছে না, তুমি স্কোয়াডের সাইজটা বাড়াও। স্কোয়াডের সাইজটা যদি তোমার বেড়ে যায় তাহলে অবশ্যই সেখানে তোমার হাতে কিন্তু অপশনস এসে যাচ্ছে, তুমি সেই অপশনসগুলোকে ইউজ করতে পারবে। অ্যান্ড নাম্বার টু, মোহনবাগান আপকামিং সিজনে প্রত্যেকটা ট্রফির ফাইনালকে টার্গেট করছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ফাইনাল টার্গেট করছে, আমি এখানে বলবো না, কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ অন্ততপক্ষে মোহনবাগান গ্রুপ স্টেজটা টপকাতে যাচ্ছে, এরকম একটা টার্গেট এই মুহূর্তে রয়েছে। টপকাতে চাইছে, যাচ্ছে বললে আবার অনেকে বলবে আগে থেকেই কি প্রেডিক্ট করে ফেলছো, জ্যোতিষী হয়ে গেলে। না, প্রেডিকশন না, এটা মোহনবাগানের স্ট্র্যাটেজিতে রয়েছে যে মোহনবাগান গ্রুপ স্টেজটাকে টপকাতে চাইছে, টার্গেটটা কোথাও এরকম রয়েছে। অ্যান্ড ডেফিনেটলি সেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্যই ভালো হবে। এখানে কেউ এসে ট্রোল করতেই পারে যে দেখো এরকম নাও হতে পারে, আরও টপ টপ টিম খেলবে, যদি হয়ে যায় তাহলে দেখো সেটা ইন্ডিয়ান ক্লাব ফুটবলের জন্যই ভালো। সেটা আপকামিং সিজনে মোহনবাগান যাক না যাক, হোয়াট এভার, যে কোনো ক্লাব যেতে পারে, তুমি এসে ট্রোল করবে তোমার ক্লাবও যেতে পারে যদি তোমার গুড লাক থাকে। কিন্তু সেই যে কোএফিসিয়েন্টটা এনে দেওয়া 2027-28-এর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 বা এএফসি চ্যালেঞ্জ লিগ হোয়াট এভার যা স্লট থাকবে আমাদের জন্য, তার জন্য কিন্তু খুব হেল্প করবে। অ্যান্ড কোথাও সেই টার্গেটটা অবশ্যই মোহনবাগান এই মুহূর্তে ডেফিনেটলি নিচ্ছে, এবং তার সাথে আইএসএল আমরা জানি আরও দুটো ম্যাচের সংখ্যা বাড়ছে, বা দুটো কি খুব মেজর ব্যাপার না, ডেফিনেটলি না। কিন্তু তুমি যখন এতগুলো টুর্নামেন্টকে খেলছো, এতগুলো টুর্নামেন্টকে তুমি যখন টার্গেট করছো, এবং কোথাও তুমি চাইছো যে তোমার টিম একটা প্রপার রিদিমে এগোবে, তোমার টিমে ছন্দ পতন হবে না, তুমি একটা 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 কোথাও সিস্টেমেটিক ওয়েতে গোটা টুর্নামেন্টগুলোকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে, তখন কিন্তু তোমার স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ারের ফিট এবং তাদের টপ এনার্জি থাকাটা কিন্তু বাধ্যতামূলক। এটা হচ্ছে মেন ব্যাপার। তো এখানে লুকিয়ে আমাদের প্রথম জায়গাটা যে কেন মোহনবাগানের এই ধরনের স্ট্র্যাটেজি ডেভেলপ হয়েছে, কেন এই ধরনের ডিমান্ড হঠাৎ করে মার্কেটে ক্রিয়েট হয়েছে যে এত এত ডিফেন্ডারকে তুলে নাও। তাহলে প্রথম জায়গাটা যে কোথাও ডিফেন্সে যে অপশনসের অভাব রয়েছে, সেই অপশনসের অভাবটাকে ঢাকতে হবে। অর্থাৎ একই সাথে যদি আমার প্যারালাল দুটো টুর্নামেন্ট চলে, যদি অন্তত 3-4 দিনের গ্যাপে দুটো ম্যাচ থাকে, তাহলে যাতে কোনোভাবে ডিফেন্সটা কম্প্রোমাইজ না হয়, সেই জায়গাটাকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আপকামিং সিজনে দেখতে চাইছে। যে ডিফেন্স যদি কম্প্রোমাইজ হয়ে যায়, সেই 4-5টা প্লেয়ার তারা যদি গোটা সিজনে 30-35-40টা ম্যাচ খেলে, তাহলে সেটা কখনোই কিন্তু টিমকে সাকসেস দিতে পারবে না ওভারঅল সমস্ত টুর্নামেন্টে, যেটা মোহনবাগান টার্গেট করছে। প্রত্যেকটা বড় টিমের টার্গেট থাকে যে আমি প্রত্যেকটা টুর্নামেন্টের ম্যাক্সিমাম লেভেলটা অবধি রিচ করব। সেটা করতে গেলে তোমার ডিফেন্সে কিন্তু প্রচুর অপশনস লাগবে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় যে জিনিসটা, যে মোহনবাগানের এই ধরনের স্ট্র্যাটেজির পেছনে কোথাও এই যে প্লেয়ার্স পুলটা বাড়বে, এখানে অনেক প্লেয়ারের কি গেম টাইমের অভাবটা হবে না। তাহলে সেই প্লেয়াররা জানে যে গেম টাইমের অভাবটা হবে, তারপরেও তারা সেই অফারটাকে চুজ করবে কেন? এটা বড় প্রশ্ন। যে তুমি অলরেডি তোমার দুজন বিদেশি সেন্টার ব্যাক রয়েছে, তুমি মেহতাবকে টার্গেট করছো, তুমি রাহুল ভেগেকে টার্গেট করছো, তুমি একই সাথে পরমবীরকে টার্গেট করছো, তোমার টিমে দীপেন্দু বিশ্বাস রয়েছে। টোটাল তুমি ধরে নেওয়া হলো যে 6জন সেন্টার ব্যাককে আপকামিং সিজনে দেখতে চাইছো। সেই 6জনের মধ্যে খেলবে তো প্রত্যেকটা ম্যাচে 2জন করে প্লেয়ার, তাহলে প্রত্যেকটা ম্যাচে 4জন করে সেন্টার ব্যাক কিন্তু গেম টাইম পাবে না। সেই 4জন যে কেউ হতে পারে, একজন বিদেশি, তার সাথে 3জন ইন্ডিয়ান হতে পারে, 4জন ইন্ডিয়ান প্লেয়ারও হয়ে যেতে পারে। তাহলে তুমি সেই 4জন প্লেয়ারের গেম টাইমকে কেন কম্প্রোমাইজ করতে চাইছো? এখানে কম্প্রোমাইজের থেকেও বড় প্রশ্ন যে কোথায় মোহনবাগানের প্রজেক্টটা দাঁড়িয়ে রয়েছে। মোহনবাগান আপকামিং 2-3টে সিজনের যে প্রজেক্টকে ডেভেলপ করেছে, সেটা কিন্তু খুবই
মানে কি বলবো এখানে ট্যাকটিক্যাল আমি বললে বোধহয় কিছুটা ভুল হবে। আমার মনে হয় যে এখানে ডমিনেশনটাকে ইউজ করা দরকার রয়েছে। কারণ মোহনবাগানের এই যে একটা গুড টাইম চলছে, এটাকে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে যে ম্যাক্সিমাম লেভেল অবধি স্ট্রেচ করে এগিয়ে নিয়ে যেতে। দেখো আমরা এটা খুব ভালো করে জানি, এটা একটা পরিষ্কার কথা তোমাকে মানতে হবে, তুমি যদি মোহনবাগান সমর্থক হও, ভিডিও দেখছো, যে পৃথিবীর কোনো ক্লাবেরই কিন্তু ভালো সময়টা খুব যে সারা জীবন ধরে চলে এরকম কিন্তু না। প্রত্যেকেরই একটা স্প্যান রয়েছে, 5, 7, 10, 15 হোয়াট এভার স্প্যানটা রয়েছে। সেই স্প্যানের পর কিছু সিজন তাকে আবারও সার্ভাইভ করার জন্য ফাইট করতে হয়, কিছু প্লেয়ার চেঞ্জ হয়, কিছুটা অন্য ধরনের ফ্যাক্টরস থাকে, আবার হয়তো তার ভালো সময়টা ফিরে আসে। তো মোহনবাগান ম্যানেজমেন্টও জানে যে এই যে ভালো সময়টা চলছে এটা কিন্তু অনন্তকাল ধরে চলবে না, এটা আর হয়তো 3টে 4টে 5টা সিজন অবধি ভালোভাবে চলবে, তারপর হয়তো আবারও একটু ডাউনফল আসতে পারে, আবার একটু স্ট্রাগলিং টাইম আসতে পারে, আবার হয়তো মোহনবাগান ফিরবে। তাহলে সামনের যদি আমি 4টে 5টা সিজনকে আমি ধরি যে আমি ডমিনেট করবো ইন্ডিয়ান ফুটবলকে, তাহলে সেই ডমিনেশনের জন্য যে ধরনের টিমটা লাগবে, যে ধরনের প্লেয়ার্স পুল লাগবে, এবং সেই প্রজেক্ট যেখানে আমি ম্যাক্সিমাম ট্রফিকে মোহনবাগান টেন্টে ঢোকানোর প্ল্যান করতে চলেছি, সেই প্রজেক্টটা কিন্তু প্লেয়ারদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। এটা কোথাও মোহনবাগানকে একটা অ্যাডভান্টেজ দিচ্ছে ট্রান্সফার মার্কেটে। এটা গেল ডিফেন্সিভ মোবিলিটির ক্ষেত্রে একটা প্রশ্ন। তাহলে অনেকে বলবে শুধুমাত্র ডিফেন্সেই তুমি এখানে সব থেকে বেশি প্লেয়ার্স পুল রাখছো, তুমি মাঝমাঠে কেন রাখছো না? দেখো মাঝমাঠ যদি একবার তাকাই, তাহলে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে অবভিয়াসলি 2জন প্লেয়ার রয়েছে, এবং তার সাথে হয়তো এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য আরও একজন বিদেশি প্লেয়ার আসতে পারে, যে নাম্বার 8 পজিশনটাতে খেলবে, যে বক্স টু বক্স মিডফিল্ডে খেলবে, যে ডিফেন্সিভ ব্লকার পজিশনে খেলতে পারে। এই ধরনের একজন প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করবে, তাহলে তুমি তোমার টপ কম্পিটিশনের জন্য তুমি আরও একজন প্লেয়ারকে পেয়ে যাচ্ছ। সেন্ট্রাল মিডফিল্ডে তোমার 2জন প্লেয়ার রয়েছে, সেই ক্ষেত্রে তুমি একটা অপশনস পেয়ে যাচ্ছ যে যে বিদেশি প্লেয়ারটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য নাম্বার 8 পজিশনের জন্য আসছে, তার নাম্বার 6-এ খেলারও একটা এক্সপিরিয়েন্স থাকছে। তাহলে তুমি সেন্ট্রাল মিডফিল্ড ধরলে যখন তুমি কন্টিনেন্টে যাচ্ছ, তোমার 5জন প্লেয়ার রয়েছে, ইন্ডিয়ান একজন অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে, একজন ফরেন প্লেয়ার এমন আসছে যে মাল্টিপল পজিশনে খেলতে পারে, এবং তাকে পার্টিকুলার মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড অপশনে ইউজ করবে, এরকম একটা স্ট্র্যাটেজি এই মুহূর্তে রয়েছে সেই ব্রাজিলিয়ান প্লেয়ারকে, যাকে হয়তো আমরা এই মুহূর্তে দেখছি যে উইঙ্গার একজন সেইভাবে ক্লিক নাও করতে পারে। তো দেখা যাক কি হয়। কালকে আমার খুবই ক্লোজ একজনের সাথে কথা হচ্ছিল, তাকে আমি বলছিলাম যে প্রতি সিজনে এরকমটা হয় যে মোহনবাগান ফ্যান্সের একটা পোর্শন মনে করে যে দেখো রয় কৃষ্ণাকে ছেড়ে দেওয়া হচ্ছে, দিমিত্রিয়াস পেত্রাদোসকে নিয়ে আসা হচ্ছে, পেত্রাদোস কি পারবে রয় কৃষ্ণাকে ছাপিয়ে যেতে? ছাপিয়ে গেছে। সবাই মনে করেছিল জনি কাউকোকে ছেড়ে দেওয়া হচ্ছে, যে জনি কাউকো অসময়ে এসেও টিমকে এত সাকসেস দিয়েছে, বা হুগো বুমোকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই 2জন প্লেয়ারকে ছেড়ে দিয়ে গ্রেগ স্টুয়ার্টকে নিচ্ছে কেন? এই 2জনের মধ্যে কাউকে একজনকে রাখতেই পারতো মোহনবাগান। গ্রেগ স্টুয়ার্ট কি সেই কাজটা করতে পারবে? গ্রেগ স্টুয়ার্ট সেই কাজটা করে দেখিয়েছে, এক্সেপশনালি ওয়েল পারফরমেন্স করেছে। হ্যাঁ, অনেক সময় মোহনবাগানের তোমার রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজি ভুল গেছে, ট্রান্সফার স্ট্র্যাটেজি ভুল গেছে। আমরা দেখেছি ফ্লোরেন্তিন পোগবার মতো একটা ফালতু প্লেয়ারকে আসতে, যে একদমই মোহনবাগানের সাথে যায় না এই সিস্টেমটাতে। তো এই ধরনের ডিসিশন 2-1টা হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা রিপ্লেসড হয়েছে তারা কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। তো সেই ব্রাজিলিয়ান প্লেয়ারের ওপর এইটুকু ভরসা তোমরা করতে পারো যে উইঙ্গার হিসেবে বিখ্যাত হলেও কিন্তু অন্য পজিশনে নিজে খেলেছে, এবং তাকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট সেই ধরনের কিছু প্ল্যানিং করছে। তো তুমি অপশনস পেয়ে যাচ্ছ মাঝমাঠে লর্ডস অফ, এবং ফরওয়ার্ডে আমার আলাদা করে বলতে হবে না যে মোহনবাগানের এই মুহূর্তে ঠিক কতটা অপশনস রয়েছে। ইয়াং প্লেয়ার, ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স প্লেয়ার, বিদেশি প্লেয়ার, লর্ডস অফ প্লেয়ার্স পুল রয়েছে। তাহলে কোথায় ঘাটতিটা মেনলি ছিল না? ডিফেন্সে। সেই ডিফেন্সের ঘাটতিটা ম্যাক্সিমাম লেভেলে মোহনবাগান ফুলফিল করতে চাইছে। নাও কাম টু দ্য কনক্লুশন পার্ট। আর হ্যাঁ, এখানে বলে দিই গোলকিপারের কথা অনেকে বলবে, আর আমি বলবো যে দেখো গোলকিপার কী হবে না হবে সেটা একটা অন্য ব্যাপার, অবশ্যই একজন ভালো গোলকিপারকে নিয়ে আসা হবে। তবে ভিশাল কায়েত মোটামুটি যে পারফরমেন্সের মধ্যে রয়েছে, সেখানে ভিশাল কায়েতকে ছাড়া তুমি খুব টাফ ম্যাচে কিন্তু নামতে পারবে না। সিনিয়র ডিফেন্ডার তুমি রোটেট করে নামতে পারবে, বাট একটা টাফ ম্যাচে ভিশাল কায়েতকে ছাড়া আমার মনে হয় যে একটু চাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে হয়তো ভিশাল কায়েতকে টিমের বাকি প্লেয়ারদের থেকে অনেক বেশি একটু ওয়ার্কলোড নিতে হবে। নাও কাম টু দ্য কনক্লুশন পার্ট, সেটা হচ্ছে যে এই যে টার্গেটেড ডিফেন্ডাররা 3জন 4জন হোয়াট এভার, সবাইকে কি মোহনবাগান পেয়ে যাবে? সবাইকে কি মোহনবাগান নিজেদের দলে টেনে নেবে? তাহলে প্রশ্নটা আমি বলবো যে একটা 50-50 রেশিওতে আসা যাক, যে সবাইকে তো তুলে নেওয়াটা সিরিয়াসলি হয়তো ইম্পসিবল হতে পারে, বা পসিবল নাও হতে পারে। হয়তো এরকমও হতে পারে যে এই মুহূর্তে মনে হচ্ছে যে চলো ঠিক আছে, হয়তো টার্গেটটা এমন একজন প্লেয়ার, সে এসে যাওয়ার পর বাকি প্ল্যানগুলো স্টলড হয়ে যাবে, হতে পারে সেরকম ব্যাপার। কিন্তু আপাতত যেটা টার্গেট, আমি আবারও বলছি, সেটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্সকে অনেক বেশি করে মজবুত করা, সেখানে ম্যাক্সিমাম প্লেয়ার্সের একটা পুল বানানো, এবং আমার সবথেকে বেশি গিভেন ম্যাচ ডেতে আমি যাতে ম্যাক্সিমাম প্লেয়ারকে পাই, ডিফেন্সকে যাতে আমাকে কম্প্রোমাইজ
করতে না হয়, এবং অবশ্যই প্রত্যেকটা ভ্যারিয়াস টুর্নামেন্টে যদি আমি রোটেট করে সেই প্লেয়ারদের খেলাতে পারি এবং পারফরমেন্স লেভেল বার করে আনতে পারি, টিমকে সাকসেস দিতে পারি, সেটাই কোথাও কিন্তু এই মুহূর্তে মোহনবাগান কোচ অ্যান্ড ডেফিনেটলি মোহনবাগান ম্যানেজমেন্টের মেন টার্গেট রয়েছে। সো দ্যাটস ওয়াই এই ধরনের ডেসপারেট নিড মোহনবাগানের, এই ধরনের ডিমান্ড মোহনবাগানের, এবং আবারও বলছি খেলা শুরু হওয়ার আগে একটা খেলা শেষ করে দেওয়ার টেন্ডেন্সি আপাতত মোহনবাগানের। সেটা কতটা মাঠে ক্লিক করে, এই প্লেয়াররা কতটা ম্যাক্সিমাম মোহনবাগানের ট্রান্সফার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ফাইনালি হয়, সেটা দেখার বিষয় হবে। বাকিটা তোমাদের ওপিনিয়ন, তোমরা শেয়ার করতে থাকো। ভিডিওটা এ অবধি, আমার আর বেশি কিছু বলার নেই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।